ধন্যবাদ। আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। ব্যাপারটা কি জানেন, আমি একটু আগেই আসতে পারতাম। আমাদের যাদের ম্যানেজমেন্ট করছে এখানে এসে বুঝতে পারছি কতটা তারা এখনো ইনকমপ্লিট আছে, তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি এখন এসে পৌঁছায়নি। লোকেশনটা আমাদের দেওয়ার দরকার ছিল, বারবার বলেছে আমার ওখান থেকে আসতে নাকি 40 মিনিট টাইম লাগবে, এখানে 1 ঘন্টার উপরে টাইম লাগছে, নাহলে আমি 7টার আগে ঢুকে যেতাম। আমাকে যেটা জানানো হয়েছে আমি সেরকমভাবে আসি, নাহলে আমি 7টার আগে এখানে পৌঁছে যেতাম। কিন্তু দুঃখের বিষয় 20-25 মিনিট এক্সট্রা লেগেছে, সেই জন্য আবার এখানকার ভিতরে যা জ্যাম রাস্তাটা ছিল। আচ্ছা, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমি একবার উঠতে বলবো আমাদের মাহিউদ্দিন মাহি ভাই, তমলুক লোকসভা থেকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের হয়ে লড়াই করছেন, তাকে বরণ করে নিচ্ছেন ডক্টর আফতাব মোল্লা সাহেব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনাদের এই লোকসভার অবজারভার, আমাদের অফিস সেক্রেটারি মীর নাসিরউদ্দিন সাহেব, তাকে বরণ করার জন্য আমি অনুরোধ করবো আমাদের নাসির ভাইকে। নাসির ভাই, নাসির স্যারকে বরণ করে নিন। তাকে বলতো ব্যস্ত ভাই আমার। দেখুন, আপনারা উপস্থিত হয়েছেন কিসের জন্য নতুন করে আর বলতে লাগছে না। আমরা এখানে 16 লক্ষের অধিক ভোটার, একটা মানুষকে ভোট দেব। আমাদের 16 লক্ষ মানুষের একজন জনপ্রতিনিধি করব, তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো। সে আমার এই উলুবেড়িয়া লোকসভার মানুষের সুখ দুঃখ, অভাব অভিযোগ, চাওয়া পাওয়া পার্লামেন্টে তুলে ধরবে। সেখানে কনসার্ন ডিপার্টমেন্টের মাধ্যমে যে মিনিস্টার থাকুক না কেন, স্পিকেশনের মাধ্যমে সেই মিনিস্টারকে জানাবে, শাসক পক্ষকে জানাবে। এই উলুবেড়িয়া লোকসভার মানুষের সমস্যাগুলো নোটিশ করবে, অ্যাড্রেস করবে, ওখান থেকে সমাধান হবে। এই জন্যই সর্বপ্রথম কাজ আমি মনে করি একজন জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠানো। দ্বিতীয় কাজ কি, যে সরকার পক্ষ যে বিলগুলো নিয়ে আসবে, নতুন বিল বা পুরো বিলের অ্যামেন্ডমেন্ট করবে, সংশোধন করবে, সেই বিল যদি নাগরিকের বিপক্ষে যায়, শ্রমিকের বিপক্ষে যায়, কৃষকের বিপক্ষে যায়, তার চূড়ান্ত বিরোধিতা করা, সেটাকে অপোজ করা। আর বিলগুলো যদি শ্রমিকের পক্ষে আসে, নাগরিকের পক্ষে আসে, কৃষকের পক্ষে আসে, তাহলে সেটা আরো ভালোভাবে কি করে আসে তার আইডিয়া প্রদান করা। আর একটা অন্যতম কাজ কি, অনেক ক্ষেত্রে দেখা যায় শাসক যে বিষয়টাকে ওভারলুক করে বা সেটা তাদের হয়তো জানা থাকে না, সেই বিষয়টা আমরা মেনশন করি, কলিং অ্যাটেনশন করি, বা প্রাইভেট বিল আকারে আমরা শাসককে জানাই। এটা হচ্ছে একটা এমপির কাজের মধ্যে, বেশ কিছু কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ। এইগুলো সময় স্বল্প, ওই জন্য আপনাদেরকে ছোট করে বলছি। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম, বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন কৃষকদের বিরুদ্ধে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো, যে নীল চাষিদের মতো যেভাবে শোষণ করা হয়েছিল, কেন্দ্রের অপদার্থ সরকার, শুভেন্দু অধিকারীদের অপদার্থ সরকার, দিলীপ ঘোষদের অপদার্থ সরকার, সুকান্ত মজুমদারদের অপদার্থ সরকার কৃষকের বিরুদ্ধে যখন বিল পাস করেছিল, সারা ভারতবর্ষের কৃষকরা যখন প্রতিবাদ করেছিল, এর বিরোধিতা করেছিল, পার্লামেন্টে এই বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী তখন কিন্তু কৃষকদের হয়ে কথা খরচ করেননি। কাজটা কি ছিল তার? কৃষকদের হয়ে বলা। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছে, কৃষকরা ভোটে পার্লামেন্টে পাঠিয়েছিল, কৃষকদের পক্ষে কথা বলবে, নতুন পলিসি আনার কথা বলবে। দুঃখের বিষয়, পলিসি আনা তো দূরের কথা, কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছেন, উনি সেখানে বরঞ্চ বকলমে বিজেপিকে সুবিধা করছিলেন। তাই সময় এসেছে 2024-এ, 2019-এ যে পাপটা করেছিলেন, বা যে সময় এসেছিল যে ভুল কাজটা করেছেন, সে কাজ আর করা যাবে না। পশ্চিমবাংলার কৃষকরা শুধু নয়, শুধুমাত্র এই উলুবেড়িয়ার কৃষকরা নয়, সারা দেশের কৃষকরা যেভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দিচ্ছে, আমাদের উলুবেড়িয়ার কৃষকদেরকে কৃষকের এই পক্ষে নিয়ে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোটটা দিতে হবে। এটাও ভুলে গেলে চলবে না। কৃষকরা সেই সময় যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল, কৃষকদের স্বার্থে আঘাত লেগেছিল, কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছিল, আমরা বন্ধকে সংহতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছিলাম। এই সাজদা আহমেদের দলের গুন্ডা মস্তানেরা, এই পুলক রায়দের দলের গুন্ডা মস্তানেরা, এই রাজা চন্দ্র গুন্ডা মস্তানেরা
তখন আমাদের উপরে হামলা চালিয়েছিল। কৃষকদের ডাকা বন্ধকে আমরা সংহতি জানিয়ে রাস্তায় নেমেছিলাম, আমাদের বন্ধকে সফল হতে দেয়নি। তাই পশ্চিম বাংলা উলুবেড়িয়ার কৃষকরা তৈরি হন, প্রস্তুত নেই। আগামী দিনে ভোটের দিনে আমরা ইভিএম বাক্সের সামনে গিয়ে আমাদের বিরুদ্ধে যারা বিল পাস করিয়েছে তাদের বিরুদ্ধে যেমন ভোট দেবো, আমরা যখন আন্দোলন করছিলাম আমাদেরকে যারা আন্দোলন করতে যায়নি, আমাদের উপরে আক্রমণ চালিয়েছে, একইভাবে সেই তৃণমূলের বিপক্ষেই ভোটটা হবে। তাই প্রস্তুত নিতে হবে। আমরা ভুলে যাচ্ছি না, আরে আন্দোলনটা আমরা কার বিরুদ্ধে করছিলাম, এই লড়াইটা কার বিরুদ্ধে ছিল, ভারত বন্ধটা কেন ডেকেছিলাম আমরা কৃষকরা? আন্দোলনটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। ভারত বন্ধ ডেকেছিলাম বিজেপি সরকারকে, এইটাকে আইন প্রত্যাহার করে নাই। কিন্তু এই পুলাকদার দলের লোকেরা, এই সাজদা আহমেদের দলের লোকেরা, এই রাজা সেন সাহেবের দলের লোকেরা কেন আমাদের উপরে হামলা চালিয়েছিল? কৃষকদের ডাকে ভারত বন্ধকে ব্যর্থ করিয়েছিল। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, আন্দোলনটা ছিল তো শুভেন্দু অধিকারীর দলের বিরুদ্ধে, আন্দোলনটা ছিল তো সুকান্ত মজুমদারের দলের বিরুদ্ধে। তাহলে মমতা ব্যানার্জিদের এত বুক ফাটলো কেন? বুঝতে পারছেন না? আরে আমরা লড়াইটা করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিজেপির বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে। মমতা ব্যানার্জির এত কষ্ট হচ্ছিল কেন? বুঝতে হবে। তার উদাহরণ তো অনেক পেয়েছে। দিনে তৃণমূল, রাতে বিজেপি, এরকম অহরহ আছে। কিন্তু লেটেস্ট একটা আপনাদের দিচ্ছি, শুনলে অবাক হবেন। ফেসবুকে একটা আমি পোস্টার পেলাম, যে পোস্টারে উল্লেখ করেছে বালুরঘাটের তৃণমূলের প্রার্থী বলেছেন, অনেক কথা লিখেছেন, শেষের দিকে এসে লিখেছে আমাকে না ভোট দিল, মানে এই মর্মে লিখেছেন, মানে যেটা জাস্ট আপনি জিস্ট আপনাদেরকে বোঝাচ্ছি, আমাকে না ভোট দিলেও চলবে, আমাকে যদি না ভোট দেন বিজেপিকে দেন। মানে এমন একটা বোঝাতে চেয়েছে যে ভোট তোমরা এই দুটোর বাইরে দিও না, হয় তৃণমূলকে দাও নাহলে বিজেপিকে। ভাবতে পেরেছেন তৃণমূলের একজন প্রার্থী তিনি কি ডিমান্ড করছে? ভোটটা বিজেপিকে দেওয়ার পক্ষে বলছে, সওয়াল করছে। তাহলে তৃণমূল তো আমরা ভুলে যাচ্ছি না। সিএ এর সময় দেশের সরকার যেভাবে সিএ কে নিয়ে এসে বিভাজনের রাজনীতি করতে চেয়েছিল, হিন্দু মুসলমানের ঐক্যতে ফাটল লাগাতে চেয়েছিল, আমরা পশ্চিম বাংলার জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই সিএ কে আটকানোর জন্য রাস্তায় নেমেছিলাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করছিলাম, আন্দোলন করছিলাম, প্রটেস্ট করছিলাম। সেই সময়ে কিন্তু এই সাজদা আহমেদের সরকার কিন্তু আমাদের 1000-এর উপরে ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। আর আন্দোলনটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে, তৃণমূলের সরকার আমাদের নামে মিথ্যা মামলা দিল কেন? এটাই ভাবতে হবে। কারণ যদি পশ্চিম বাংলাতে বিজেপি বিরুদ্ধে আন্দোলন বেশি সংগঠিত আমরা করি, তাহলে হয়তো ভাইপোকে ধরে গ্যারেজ করে দেবে। সেই জন্যই এরা আন্দোলন বা করলে বিজেপির বিরুদ্ধে এদের বুক ফাটে। তাই সময় এসেছে যে সাজদা আহমেদ মহাশয়া এখান থেকে দাঁড়িয়েছে, উলুবেড়িয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট নিয়েছে। আপনারা ভালো করে জানেন, আপনাকে একটু জানিয়ে দিচ্ছি, পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল সিএ এর পক্ষে কারা ভোট দেবেন, সিএ এর বিপক্ষে যখন কারা ভোট দেবেন, তখন এই সাজদা আহমেদ মহাশয়রা সেখানে ভোটদান থেকে অনুপস্থিত ছিল। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি বলে দিয়েছিল ফেস টাইম না কি আছে আইফোনের, সে কল করে যে তোমরা একদম ভোট দেবে না, বিজেপিকে বিলটাকে পাস করিয়েতে সহযোগিতা করো, যদি সহযোগিতা না করি হয়তো আমার ভাইপোকে গ্যারেজ করে দেবে। সেই জন্য সাজদা আহমেদ মহাশয় হয়তো ভোট দেয়নি। আমরা ভোট দিয়েছিলাম কেন? তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমাদের বিপক্ষে, জনগণের বিপক্ষে কোনো বিল পাস হলে তার বিরোধিতা করা। উল্টে কি দেখছি, বিজেপি যে বিল নিয়ে এসে জনগণের মধ্যে অশান্তি হবে, বিভাজন হবে, মানুষে মানুষে বিভেদ হবে, যে বিল নিয়ে এসেছিল সিএএ, তখন ভোটদান থেকে বিরত ছিল, বা কলমে বিজেপিকে সহযোগিতা করেছিল এই সাজদা আহমেদ মহাশয়া। তাই আগামী মাসের 20 তারিখে, মে মাসের 20 তারিখে জবাব দিতে হবে। আমরা আমাদের জন্য পার্লামেন্টে পাঠিয়েছিলাম, আপনারা আমাদের কথা ভাবলেন না, আপনারা আমাদের ভাইপোর কথা ভাবলেন না, আপনি মমতা ব্যানার্জির ভাইপোর কথা ভেবে সিএ থেকে হয়তো ভোটদান থেকে বিরত ছিলেন। তাই সময় এসেছে আমরা আগামী মে মাসের 20 তারিখে আপনার বিপক্ষে ভোট দিয়ে আপনাকে দিল্লি পাঠাবো না, দিল্লি আমরা পাঠাবো একজন প্রাক্তন বিএসএফ এর কর্তার, বিএসএফ জওয়ানকে, যে একটা সময় তার সর্বোচ্চ দিয়ে দেশের নিরাপত্তার স্বার্থে দেশের সীমান্তকে তিনি পাহারা দিয়েছিলেন বুক আগলে। আজকে যে উলুবেড়িয়ার মানুষের
হয়ে পার্লামেন্টে গিয়ে, রাজ্যের মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে, দেশের মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে তিনি একইভাবে লড়াই করবেন জনগণের জন্য। হবে তো নাকি ভাই? আমাদের এক্স-বিএসএফ এর পক্ষে ভোটটা আসবে তো নাকি ভাই? হবে তো নাকি? একটু তুলুন তো ভাই, হবে তো নাকি? ইনকলাব, ইনকলাব, চুপচাপ, 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 কোনো কথা হবে না। কাকে ভোট দিব আমরা? যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম সে আমাদের বিপক্ষে যখন একের পর এক বিল পাস হয়েছে সেখানে বসে মজা দেখেছে। তাই সময় এসছে, ভুলে যাচ্ছি না। নবান্নের 14 তলা থেকে প্রেস কনফারেন্স করে নুপুর সলমান নিয়ে যখন পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মানুষেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন বাজে মন্তব্য করেছিল, এই ধর্মপ্রাণ মানুষরা যখন জানতে পারলো বিজেপির এক নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করছিল, গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট করছিল, তখন মাননীয়া 14 তলার উপর থেকে বলেছিল দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে তোমরা আন্দোলন করো। ঠিক আছে, দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা বলেছিলেন, কিন্তু দুঃখের বিষয় আপনার ফাঁদে পা দিয়ে এই বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্সে আমরা সাজদা আহমেদকে পাঠিয়েছিলাম। ওর জন্য আমাদের হয়ে কথা বলার লোক দিল্লিতে নাই। তাই আমরা আর ভুল করব না। আপনার কথা অনুযায়ী দিল্লির কোন বিষয় হলে দিল্লিতে আমাদের হয়ে আন্দোলন করবে প্রফেসর প্রাক্তন বিএসএফ জওয়ান অধ্যাপক মফিকুল ইসলাম সাহেব। আমরা এবার দিল্লিতে আমাদের লোককে পাঠাবো, আমরা দিল্লিতে আমাদের লোককে পাঠাবো। সেখানে পাঠিয়ে কি আমাদের কিছু আন্দোলন করার কথা হলে দিল্লির বিষয়ে দিল্লির দেশের আইনসভার মধ্যে গিয়ে আন্দোলন করবে। আর আমরা কোথায় করব? আমরা আইনসভার বাইরে আন্দোলন করব। মনে পড়ছে তো নাকি ভাই? 14 তলার উপর থেকে বলেছিল দিল্লির বিষয়, তার জবাব দিতে হবে তো নাকি? আমরা ভুলে যাচ্ছি না। মতুয়া সমাজে ধর্মগুরুদের নাম ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, তাদের নামকে নিয়ে মমতা ব্যানার্জি কেমন এক প্রকার খিল্লি করেছিল। তাই সময় এসেছে আমরা ধর্মপ্রাণ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করলে একজন মুসলিম সমাজের ধর্মপ্রাণ মানুষকে যেভাবে আঘাত লাগে, একইভাবে মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম নিয়ে যেভাবে খিল্লি করেছে, মতুয়া সমাজের ধর্মগুরুদেরকে নিয়ে যেভাবে খিল্লি করেছে, মতুয়া সমাজকে যারা মানে তাদেরকে একইভাবে ব্যথা লেগেছে। তাই সময় এসেছে যার ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমস্ত নেতাদেরকে যারা বিভিন্ন ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে আর তাকে যারা প্রশ্রয় হয়, দুটো শক্তি এই বিজেমূলকে আমরা পরাস্ত করব। আমাদেরকে পরাস্ত করতে হবে। মমতা ব্যানার্জি মহাশয়া হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে খিল্লি করেছে, তার জবাব দেওয়ার সময় এসেছে। আমরা ভুলে যাচ্ছি না সায়নী ঘোষ মহাশয়ের কথা। আমার হিন্দু সমাজের মা বোনেরা শিবলিঙ্গকে পূজা করেন, শিব ঠাকুরের যারা ভক্ত তাকে নিয়ে খিল্লি করেছিল। শিবলিঙ্গকে নিয়ে কে? তৃণমূল দলের এক যুব নেত্রী। দুঃখের বিষয় এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তৃণমূলের পক্ষ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পেলাম না যে সায়নী ঘোষ যে কথা বলেছে তার সাথে দল সহমত নয়, বা সায়নী ঘোষ ভুল বলেছে, তার এই বক্তব্য মানে সায়নী ঘোষ মহাশয়া তার এই বক্তব্যকে তুলেও নেয়নি, উড্রল করে নেয়নি। তার মানে বকরণে তৃণমূল তাহলে ওই কথাকে বলার প্রশ্রয় দিচ্ছে। তাই সময় এসেছে যার ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আস্তিক মানুষ, অবশ্যই দেশে সংবিধানে যারা নাস্তিক তারাও মাথা তুলে বাঁচতে পারে, কিন্তু আমরা আস্তিক মানুষ। আমরা কোন ধর্মকে নিয়ে কেউ খিল্লি করুক, কোন জাতকে নিয়ে কেউ খিল্লি করুক, ঠিক যেভাবে কোন বর্ণকে নিয়ে যদি কেউ খিল্লি করে একইভাবে আমরা প্রতিবাদে সোচ্চার হব এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইমপ্লিমেন্ট করে অর্থাৎ ভোটের মাধ্যমে এদের আমরা যোগ্য জবাব আগামী দিনে দেব। হবে তো নাকি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে বিজেপি নেত্রী, বিজেপিকে জবাব দিতে হবে। আর আন্দোলন যখন করছিল, যার দিল্লির কথা বলেছিল আমাদের প্রফেসর মফিকুল ইসলাম সাহেবকে আমরা পার্লামেন্টে পাঠাবো, দিল্লিতে পাঠাবো, শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে তারও বিরোধিতা আমরা করবো। হবে তো নাকি ভাই? ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে সময় জবাব দিতে হবে। হিজাব নিয়ে ডুমজুড়ে স্কুলে একটা বাচ্চা মেয়ে হিজাব পড়ে গিয়েছিল, তাকে
শিক্ষিকা চড় মেরে তাকে তার সাথে অন্যায় করেছিল, মমতা ব্যানার্জি কোনো তার জবাবদিহি করেনি। আমি ভুলে যাচ্ছি ওই দিনকার কথা। কোন দিনকার কথা? 2022 সালে যখন পশ্চিমবাংলার আমার বোনেরা, আমার দিদিরা টেট পরীক্ষা দিতে যাচ্ছিল, সেই সময় আমার হিন্দু সমাজের বোনেদের হাতে, মায়েদের হাতে শাখামালা ছিল। এই অপদার্থ রাজ্য সরকার স্বচ্ছতার নাম দেখিয়ে শাখামালা খুলিয়েছিল, কিন্তু এক দপ্তরের চুরির জন্য, চাকরি চুরির জন্য 26,000-এর বাতিল হয়েছে। আমরা ভুলে যাচ্ছি ওই দিনের কথা। শাখামালা খুলিয়ে আমার হিন্দু সমাজের মা বোনকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করেছিল। তাই জবাব দিবার সময় এসেছে। তুমি স্বচ্ছতার কথা বলো, আপনি স্বচ্ছতার কথা বলেন, সেই জন্য নাকি আমার হিন্দু মা বোনকে শাখামালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছেন। আর আপনার দপ্তরে এমন দুর্নীতি করেছে 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। তাই এদের মুখে স্বচ্ছতা মানায়? শুধুমাত্র আমার হিন্দু সমাজের মা বোনকে অপমান করা হয়েছে। ঠিক যেভাবে হেজাব খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকালে মুসলিম সমাজের মা বোনকে অপমান করা হয়, তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়, ঠিক একই ভাবে আমার হিন্দু সমাজের যারা শাখামালা করে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, তাদের হাত থেকে খুলে নিয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে। আমরা এই অপমানের জবাব দেব। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ দেশ, এখানে যে যার মত, যে যার ধর্মচারণ করবে। এই সরকার যদি মনে করে সরকারের চাপিয়ে দেওয়া নীতিতে আমাদের চলতে হবে, এটা হতে পারে না। আপনাদের বলে রাখি, সময় স্বল্প, আপনি ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন। অনেকে অনেক কথা বলবে, অনেক প্রলোভন দেখাতে পারে, লোভ দেখাতে পারে, ভয় দেখাতে পারে, চমকাতে পারে। তবে একটা কথা বলি, কোন কারো প্রয়োজনে পা দেওয়ার প্রয়োজন নাই। সকাল সকাল যাবেন, মে মাসের 20 তারিখে সকাল সকাল গিয়ে ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন। আপনি আর ইভিএম মেশিন থাকবে, আপনার ছেলের ভবিষ্যতের কথা ভেবে, আপনি কৃষক আপনার মজুরি বাড়ার জন্য, আপনি লেবার আপনার মজুরি বাড়ানোর জন্য, আপনি নাগরিক আপনার নিরাপত্তা থেকে শুরু করে আপনার মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য অন্য কোনো সিম্বলে তাকানোর দরকার নাই, দেখার দরকার নাই। খাম চিহ্নটাতে প্রেস করবেন এবং অধ্যাপক মফিজুল ইসলাম সাহেবকে পার্লামেন্টে পাঠিয়ে দেন। আজকে আমরা যখন মানুষের রুজি রুজি নিয়ে কথা বলছি, তখন আমাদেরকে ধর্ম দেখাচ্ছে। ও চপ আমরা খাবো না ভাই। আপনি বলছেন হিন্দু মুসলমানের রাজনীতি করছেন, ও খুব ভালো লাগছে না। আমার পাশের বাড়ি রাম কাকুর ছেলেটা এই চাকরি বাতিল হয়েছে, 26,000-এর মধ্যে পড়ছে তো নাকি? আমার পাশের বাড়ি রাম কাকুর ছেলে, রাম কাকু ঠিক স্যার তার সন্তানের বেকারত্বের জ্বালায় জর্জরিত। আমার পাশের বাড়ি রহিম চাচার ছেলেটারও চাকরিতে বাতিল হয়েছে। যারা যোগ্য তারা অনেকের বাতিল হয়েছে, যারা অযোগ্য তাদের তো বাতিল হবেই হবে, যোগ্যদেরও বাতিল করেছে। এবার এটা নিয়ে কিন্তু মিসগাইড করছে অনেকে তৃণমূলী বন্ধুরা, এই সাজদা আহমেদের দলের লোকেরা, এই পুলাক বাবুর দলের লোকেরা, এই রাজাদার দলের লোকেরা মিসগাইড করছে। কি বলছে? সবাই কি আর দুর্নীতি করেছে? শুনুন, আপনাদের বলে রাখি, এই দেখুন ওনার চাকরি চুরি গিয়েছে, উঠে দাঁড়ান, এনার চাকরি চুরি গিয়েছে। আমি যদি ভুল বলি উনি আমাকে কোর্ট করবে। এনার চাকরি চুরি করতে মমতা ব্যানার্জি সরকার, এই সাজদা আহমেদের দলের লোকেরা এনার চাকরি চুরি করে নিয়েছে। কিন্তু আইনের লড়াই আমরা চাকরি আবার ফিরিয়ে নিয়ে আসবো। এনাকে স্কুলে পাঠাবো, আমরা পার্লামেন্টে যেমন পাঠাবো, সাথে সাথে এনার জায়গাতে এনাকে আমরা রাখবো, চাকরি আমরা ফিরিয়ে নিয়ে আসবো। তো কি বারবার কোর্ট বলেছিল, স্বচ্ছভাবে নিয়োগ যারা হয়েছে তাদের লিস্ট দিন, লিস্ট দিন, লিস্ট দিন। রাজ্য সরকার কিন্তু লিস্ট দেয়নি। এবং বলেছিল কোর্ট যে পে স্লিপের মাধ্যমে সমস্ত টিচারদেরকে ইনফর্ম করুন, এটা কেস চলছে। ইনফর্ম করেনি, 200 মতো টিচার এটাতে পার্টি হয়েছিল। এই 26,000-কেও কিন্তু ইনফর্ম করতে বলেছিল, রাজ্য সরকার করেনি। রাজ্য সরকার ভেবেছিল কি এই চলতে থাকবে, আমরা ধরা পড়বো না। তাই আপনাদের বলবো, সজাগ হন, সতর্ক হন। হিন্দু মুসলমানের রাজনীতি করলে আপনারা সেই ফাঁদে পা দেবেন না। হ্যাঁ, 2014 সালের আগে কি বলেছিল, হিন্দু খাতরে মে হ্যাঁ। আমি ব্যক্তিগত ভেবেছিলাম যে এবার হয়তো হিন্দু ভাইদের কিছু উপকার করবেন মোদিজি, কিন্তু কি দেখলাম, হিন্দু খাতরে মে হ্যাঁ বলে ক্ষমতায় আসলো, 10 বছর পার হয়ে গেল, হিন্দু ভাই খাতরা থেকে উদ্ধার হলো না। হিন্দু ভাইকেও নিত্য প্রয়োজনীয় জিনিস চড়া দামে কিনতে হচ্ছে। পেট্রোল ডিজেল আপনার হেঁটে গিয়ে পাম্পে গিয়ে ধর্মীয় স্লোগান দিলে সে কম দামে পাচ্ছে না। খোঁজ নিলে দেখুন, দেশ স্বাধীনের পর থেকে হিন্দু ভাইরা না যতটা বঞ্চিত হয়েছিল, হিন্দু ভাইরা যা যতটা
এই চড়া দ্রব্য মূল্য বৃদ্ধির সম্মুখীন হতে হয়েছিল। হিন্দু ভাইদের ছেলে মেয়েদেরকে, যুবকদেরকে যতটা না বেকারত্বের দিকে এগিয়ে যেতে হয়েছিল, এই 10 বছরের সরকার তার থেকে বেশি বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। 2011 সালে সাঁতার কমিটির সুপারিশগুলো দেখিয়ে দেখিয়ে আমাদের পাড়াতে মহল্লাতে এসে বলেছিল মুসলমান বিপদে আছে, মুসলমানদেরকে উদ্ধার করব, শিক্ষায় মুসলমানদের এগিয়ে নিয়ে যাব, স্বাস্থ্য মুসলমানদের অবস্থা তোলা নিতে, স্বাস্থ্যের মান উন্নয়ন হবে, সরকারি চাকরি পাবে। মুসলমানরা ভাবলো হয়তো এতদিন পরে কেউ আমাদের ভালোবাসার লোক এসেছে, এবার আমাকে উদ্ধার করবে। কি করলো? সবাই ম্যাক্সিমাম ভোটটা দিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসলো। 12 বছর পার হয়ে যাচ্ছে, উদ্ধার হয়েছে মুসলমান? এ উদ্ধার হয়েছে? আপনাদের বুথে কোন একটা বুথে প্রাইমারি নতুন একটা স্কুল করেছে? হাত তুলে দেখান তো। একটা প্রাইমারি স্কুল করেছে নতুন, কিন্তু হাত তুলে অনেকে বলতে পারবে অনেকের এলাকায় প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। অনেকে হাত তুলে বলতে পারবে স্কুল দেওয়া তো দূরের কথা, লিগাল ইলিগাল মদের দোকান ভূতে ভূতে এই মমতা ব্যানার্জি করে দিয়েছে। তাই বলবো, আপনাদেরকে বলবো, আসল ঐক্যবদ্ধ হন। একজন হিন্দুকে বাঁচাবার নামে দেশের ক্ষতি করছে, আর একজন মুসলমানকে বাঁচাবার নামে রাজ্যের ক্ষতি করছে। আমরা হিন্দু মুসলমান কেউ বিপদে নাই, আমরা মানুষ বিপদে আছি। মানুষকে জাগ্রত হতে হবে। অধিকার বুঝে নিতে গেলে আসলে এই দুই ফুলকে রিজেক্ট করুন, দুই ফুলকে সারগাদায় ফেরুন, খামের ছায়া তলে আসুন, খাম চিহ্নিতে ভোট দিন। আপনার অধিকার আপনার দ্বারে পৌঁছে যাওয়ার জন্য দায়িত্ব আইএসএফ তুলে নেবে। আমরা দেখলাম 2014 আগে অমিত শাহজির ছেলের ব্যবসা কোন লেভেলে ছিল। হিন্দুকে বাঁচাতে এসে অমিত শাহজির ছেলের ব্যবসা প্রায় 14,000 গুণ বৃদ্ধি পেল। আর আমার পাশের বাড়ি রমেন কাপুর যে ব্যবসা করত, সে ব্যবসা আরো তলানিতে চলে গেল। মুসলমানকে বাঁচাবার নামে ক্ষমতায় আসলো অভিষেক ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি 2011 সালের আগে দেখবেন, আর 2024-এ দেখুন রকেট গতিতে বেড়ে যাচ্ছে। আর আমাদের পাশের বাড়ি সবুর চাচার যে ছেলের অবস্থা দেখুন, তার দেখুন সেই যা ছিল আরো ধ্বংস হয়ে যাচ্ছে। একজন হিন্দুকে বাঁচাতে এসে সে তার প্রভাব প্রতিপত্তি সম্পত্তি বেরিয়ে নিল, আর একটা দল মুসলমানকে বাঁচাতে এসে চাকরিগুলোকে চুরি করে নিল। তাই সময় এসেছে আমাকে ভোট আসলে বড় তিলক কেটে হিন্দু সাজছে, ভোট আসলে হাজি রুমাল চাপিয়ে মাথায় টুপি দিয়ে নাটক করছে, ভোট আসলে ঘুমটা পরে হিজাব পরে নিচ্ছে। অত কিছু করতে হবে না ভাই, অত কষ্ট করতে হবে না ভাই আমার। তোকে বড় তিলকও কাটতে হবে না, তোকে ঘুমটাও দিতে হবে না, তোকে মাজারাও যেতে হবে না ভোটের জন্য, তোকে মসজিদেও তোকে মন্দিরেও যেতে হবে না ভোটের জন্য। ভাই আমাদের যেটা অধিকার সেটা বুঝিয়ে দাও। একটা এমপির 1 বছরে 5 কোটি টাকা দেওয়া হয়, 5 বছরে 25 কোটি টাকা দেওয়া হয়। এই 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছো ভোট চাওয়ার আছে, ভোট চাওয়ার আগে হিসাবটা দেখিয়ে দাও। ভোটের সময় কে হিন্দু সাজছে, কেউ মুসলমান সাজছে, ভাইও সাজতে হবে না। তুমি মানুষ সাজো, মানুষের পাশে থাকো, এই দাবিটা আমরা করি। আমি ভাঙনের বিধায়ক, আমি বলেছি আমি 3 কোটি টাকা 5 বছরে পাবো। এখন যদিও বেড়েছে 10 লাখ টাকা, মাস আগে 60 লাখ টাকা বছরে ছিল, সেটা 70 লাখ করেছে এই ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চা তথা আইএসএফের বিধায়ক মমতা ব্যানার্জিকে প্রশ্ন করে যাক তাকে চাপ দিয়ে বাড়িয়েছে এই নওশাদ সিদ্দিকী। তো আমার যে টাকা হচ্ছে, আমি বলেছি আমার প্রিয় হচ্ছে সবার সাথে সাথে আমি এই 3.5 লাখ টাকা মতো হচ্ছে, 3.5 কোটি টাকা মতো হচ্ছে। কোথায় কোথায় কি খরচ করেছি টোটাল তাই প্রিন্ট করে খাম চিহ্ন অর্থাৎ খামে ভরে প্রত্যেকটা বাড়িতে আমি পৌঁছে দেবো। কত টাকা এবার আপনাদের জানিয়ে রাখি, এখনো একটা গেঁড়া কল আছে। আমি জানতাম না, রাজনীতিতে এসে জানতে পারছি এত মাল কামানোর জায়গা আছে, হেভি জায়গা আছে। ধরতেই পারবেন না, মাল কামিয়ে মেরে দিয়ে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবেন। তো আমি প্রথমে একটা পঞ্চায়েত সমিতিকে দিয়ে কাজ করাচ্ছিলাম কিছু, তারপরে একজনের সাথে আমার যোগাযোগ হলো, সেই সব কাজগুলো করে এ কথা বলতে বলতে তারপরে আরো 2-3 জনের সাথে যোগাযোগ হয়েছে। তারা প্রসঙ্গে উঠতে উঠতে বলছে ভাইয়ান আপনার এই কাজগুলো করে দেবো, তা আপনার জন্য কত পার্সেন্টেজ রাখতে হবে। আমি তখনও বিশ্বাস করলাম, বুঝতে পারিনি এই খেলাটা কি খেলছে আমার সাথে। আমি তার মানে বলছে আমাদের এগুলো যে করবো আপনার ল্যাডের টাকা, এমএলএ ল্যাডের টাকা,
তো কত পার্সেন্ট আপনার কাছে রাখতে হবে আপনার জন্য? আমি জানি ঠিক করে বলে কি বলতে বুঝতে পারছি না। বললো ভাইজান এই যে কাজ হচ্ছে 100 টাকার কাজ করলে অনেক এমএলএ কে 30 টাকা দিতে হয়, অনেক এমএলএ কে 25 টাকা দিতে হয়, অনেক এমএলএ কে 20 টাকাও দিতে হয়। তো 100 টাকার কাজে আপনার জন্য কত রাখতে হবে? আমি তো শুনে ভয় পেয়ে গেছি। আমি বললাম তোমার কাছে কি ক্যামেরা ট্যামেরা আছে নাকি? আমার কথা রেকর্ড করে মমতা ব্যানার্জিকে দেবে, শুভেন্দু অধিকারীকে দেবে। এখন আমাদের বামেদের বন্ধুরা এসে গেছে, যদি তখন বামেদের বন্ধুদের সাথে বন্ধুত্ব ছিল তখন বামেদের কথা ভাবিনি। তো কাউকে দেখে রেকর্ড করে দেবে নাকি? কি বলছো? বলছে না ভাই না এরকম হয়। আমি বললাম শোনো ভাই টাকাটা কার? আমার বাপের টাকা নাকি? না আমার বাপ যে জমি আমাদেরকে নামে কিনে দিয়েছে সেগুলো বিক্রি করে আমি করে দিচ্ছি। এই টাকাটা কাদের? বলছে ভাইজান এটা ট্যাক্সের টাকা থেকে। হ্যাঁ জনগণের ট্যাক্সের টাকা। আমার পাড়ায় যিনি মুচির কাজ করে, জুতো সেলাই করে যার সংসার চলে, তারও মেহনতের টাকা ভাই। আমি এত খারাপ হয়ে যাইনি যে সকালে মাঠে যাচ্ছে, এই এখনকার যদি বলে চড়া রোদে 42 ডিগ্রি সেলসিয়াসকে মাথায় রেখে ভ্যান চালাচ্ছে, যে এখান থেকে কলকাতায় যাচ্ছে, যে কোনো মিস্ত্রির কাজ করছে, কাঠের মিস্ত্রি থেকে শুরু করে যে কোনো কাজ করছে, মেহনত করছে, ইনকাম করছে, তারও ট্যাক্সের টাকাটা কিন্তু ওই 60 লাখ টাকার মধ্যে আছে। বলছি ভাই আমি পারবো না টাকা খেতে। তুমি ভাই দরকার লাগলে বলবে, নওশাদ সিদ্দিকী ঘর থেকে কিছু এনে দেবে, অন্তত কাজটা যেন ভালো হয়। এইখানে ভিতরে বোঝানোর জন্য বলছি, এই কাজও কিন্তু এই 25 কোটির মধ্যে সাজদা আহমেদ মহাশয়া জোর গলায় বলুক তো উনি পার্সেন্টেজ খায়নি? যে এনআরসির বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল অংশগ্রহণ করেনি, যে কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল অংশগ্রহণ করেনি, যে তালাকের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল অংশগ্রহণ করেনি, সে মনে হয় পার্সেন্টেজ খাবে না? খেয়েছে কি খাবে না ধরতে পারবেন না, কিন্তু কি ওটা আপনাদের মনে রেখে দেবেন। তাই এখানে খাওয়ার জায়গা আছে, আমি আপনাদের দায়িত্ব নিতে পারি। 25 কোটি টাকা শুধু নয়, আরো বেশি এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, আমাদের এই নাসির ভাইরা আছেন, যারা আছেন বাউরিয়া এলাকাতে যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে শ্রমিকরা যে হাহাকার করছে, বা যে সমস্ত কলকারখানাগুলো চলছে তাদের মাসিক গড় আয় যেগুলো আছে, তাদের মিনিমাম ওয়েজেস ন্যূনতম মজুরি ঠিকঠাক হচ্ছে না, তার লড়াই গিয়ে, কলকারখানা খোলার লড়াই গিয়ে পার্লামেন্টে বলিষ্ঠ কণ্ঠে অধ্যাপক মফিকুল ইসলাম সাহেব আওয়াজ তুলবে। আমরা ভুলে যাচ্ছি না হাওড়া জেলার দিকে জরি শিল্পের জন্য বিখ্যাত এই এলাকাটা, সেই শ্রমিকদের আজকে অবস্থা কোথায়, শিল্পটা কোথায় ধ্বংস হয়ে গেছে, সেইটাকে পুনর্জীবিত করার জন্য আওয়াজ তুলবে। এক কথায় নাগরিকের অধিকার নিয়ে সেখানে আওয়াজ তুলবে। ভাই যারা এসেছেন সবাই তো আমাদের আর গুটি কয়েক ছাড়া ম্যাক্সিমাম তো আমাদের ভোটার, তাই তো নাকি? ভালোবাসার মানুষ তো। আপনাদের কাছে একটা আমি দাবি করবো, রাখবেন? বেশি কিছু দাবি নয় ভাই। আপনারা তো অনেকে এখানে বললে যদি বলি বলে ভাই যান আপনার জন্য জীবন দিয়ে দেবো, তাই তো? আচ্ছা কারা জীবন দিতে পারবেন এটা হাত তুলবেন? হ্যাঁ, তাহলে আমি আপনাদের কাছে একটা আমি ভালোবাসার আবদার করব, আমার জীবন আপনার লাগবে না, আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আপনারা যাতে সুস্থ থাকেন সেটাই কামনা করি, কিন্তু আপনাদের কাছ থেকে আমি একটু মূল্যবান টাইম চাইবো, পারবেন দিতে? কি মূল্যবান টাইম? টাইমটা হচ্ছে আপনারা আজকে কম করে 8-10 হাজার মানুষ আজকে এই মাঠে আছেন। শুধু মাঠে নয়, এই দেখুন রাস্তার উপরটা একভাবে টাট খেয়ে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, মাঠে ঢোকার জায়গা পাচ্ছে না বলে ওখান থেকে শুনছেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনারা আজ থেকে ভোটার শুধু থাকলে হবে না, শুভাকাঙ্ক্ষী থাকলে হবে না, খামচিহ্ন তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দায়িত্ব নিয়ে কম করে এই 10 হাজারের উপরে যে মানুষ আছেন আপনারা দায়িত্ব নিয়ে 10 জনকে বিজেপি তৃণমূল থেকে ভোট মাইনাস করে খামচিহ্নের পক্ষে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। করবেন তো ভাই? আমি বলছি না যে আপনাকে হাত ধরে নিয়েছে আমাকে ভোট দিয়ে আপনার ভোট চুরি করতে হবে, ওটা আমি চাই না। পকেট থেকে 500 টাকা দিয়ে ভোট নিয়ে আন, ওটা আমি চাই না। ভয় দেখিয়ে ভোট নিয়ে আমি চাইবো না। আমি বলবো কি, আপনি মানুষকে বোঝান। যেটা বলছি, যেটা দেখছেন, আপনারা এই বাধা বিপদ থেকে উপেক্ষা করে এসেছেন কেন? আপনাদের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য তো। আপনার ছেলের চাকরিটা যাতে 550-330 টাকার ফর্ম ফিল আপ করে হয় তার জন্য তো। আপনি একজন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একজন শ্রমিক, আপনার শ্রম চুরি করা হচ্ছে, এখন বেশি খাটিয়ে নিচ্ছে, কম টাকা দিচ্ছে, এটাকে বন্ধ করার জন্য তো। বন্ধ কলকারখানাগুলো খোলার জন্য তো ভাই। তাহলে আপনি সমাজের কথা ভাবার জন্যই তো এসেছেন। আপনাকে দায়িত্ব নিতে হবে, কম করে 10 জনকে বোঝাতে হবে। এই 10 জনকে বোঝানোর আপনাকে একটা জাস্ট আমি একটা গল্প না, আমার জীবনে বাস্তব হয়েছে বলে আমি বলছি। আমি
কোনো একটা জায়গায় ফ্লাইট থেকে নেমে গাড়ি করে যাচ্ছিলাম, ক্যাব বুক করেছিলাম, এই ওলা উবেরের মতো ওখানে একটা ক্যাব ছিল। যেতে যেতে উনি প্রসঙ্গ তুলতে তুলতে আমাকে বলছে, দেখি খুব বিজেপির বিরোধিতা করছে। আমি তো অবাক হয়ে গেলাম, আর বিজেপির বিরোধিতা এত করছে কেন? আমি প্রথম ভাবলাম এই নামটাকে জিজ্ঞাসা করি তো। আমাদের মমতা ব্যানার্জি ভয় খাইয়ে যে এরকম পশ্চিমবাংলা কিছু মুসলমানকে রেখেছে, এই রাজ্যের মুসলমানকে ভয় দেখিয়ে রেখেছে নাকি? মমতা ব্যানার্জি শুধু বিজেপির ভয় ছাড়া কোনো কিছু দেখিয়ে রেখেছে? মমতা ব্যানার্জি সাজদা আহমেদদের কাছে, এই পুলকদাদের কাছে, রাজাদাদের কাছে কোনো ইস্যু আছে যে ভোটটা আমাকে দাও? শুধু কি বলছে বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, ভোটটা আমাকে দাও। এছাড়া কিছু আছে দ্বিতীয় অপশন? ওদের আর কিছু না। তো আমি যেটা বলছি, আমি ভাবলাম ওই ধরনের ভুল বুঝিয়ে রেখেছে না, এটা ভুল বুঝিয়ে রাখা হয়েছে আমাদেরকে। বিজেপি মুসলমানদের শুধুমাত্র ক্ষতি করছে না, বিজেপি দেশের ক্ষতি করছে। তাই বিজেপিকে যারা দেশের ক্ষতি করছে, শুধু মুসলমানদের দায়িত্ব নয়, সর্বধর্মের মানুষের কাজ হবে বিজেপিকে হারানো। আর এই 2024-এ পশ্চিমবাংলা শুধু নয়, সারা ভারতবর্ষে বিজেপি মুখ থুবড়ে পড়বে। আপনারা শুধু অপেক্ষা করুন। তো আমি প্রথম নাম জিজ্ঞাসা করলাম, মুসলিম নাম দেখতে পেলাম না। আমার আরো কৌতূহল হলো। আমি বলছি আপনি এত বিজেপি বিরোধিতা করছেন কেন? আমার কিন্তু মাথায় তখন টুপি ছিল না, আমি মুখে মাস্ক লাগিয়ে রেখেছিলাম। তো আমি আমাকে আবার দাঁড়িয়ে আছো দেখতে পাবে না, আজকাল তো দাঁড়িয়ে আবার ফ্যাশন হয়ে গেছে। হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই, রবি ঠাকুরও বড় বড় দাঁড়িয়ে রেখেছিল। তো ব্যাপারটা হচ্ছে, তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এত বিরোধিতা করছেন কেন? বলছে 2014-এর আগে না এই নরেন্দ্র দামোদর দাস মোদির আমি ট্যাবলেটকে খেয়ে নিয়েছিলাম, হিন্দু খাতরে মে হ্যাঁ বলেছিলাম, বলে ভোট চেয়েছিল, হিন্দুকে উদ্ধার করবার কথা বলেছিল, আমরা এটাকে খেয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি ওরা বেশি উদ্ধার হবো। আমি বললাম তখন এখন কি হচ্ছে আপনাদের? রাম মন্দির বানিয়ে দিয়েছে, এই করে দিয়েছে, ওই করেছে, সেই করেছে, আপনার অসুবিধা কোথায়? বলছে দাদা 2014 আগে থেকে আমি গাড়ি চালাচ্ছি। 2014-তে সকাল 8টা 9টা 10টা থেকে বাড়ি থেকে বার হলে সন্ধ্যার মধ্যে বাড়িতে চলে আসলে 4-5 হাজার টাকা আমি ইনকাম করতে পারতাম পার ডে। আর এখন সকাল 7টা 8টার মধ্যে বাড়ি, 6টা 7টা 8টার মধ্যে বেরিয়ে যাচ্ছি, আর যখন আমাকে নিয়ে গাড়ি চালাচ্ছে তখন বাজে প্রায় তখন 9টা, আর আমাকে যেখানে ছাড়বে আরো 1 ঘন্টা টাইম লাগবে 10টা, আবার সে ফিরে আসবে 2 ঘন্টা, তাহলে 12টায় বাড়ি ফিরবে সে। বলছে এখন আমরা দিন গেলে 1500, খুব বেশি হলে 2000 ইনকাম করছি। বলছে সবটাই কর্পোরেটদের হাতে তুলে দিয়েছে এই মোদি বাবু, আদানি আম্বানিদের মতো শিল্পপতিদের হাতে তুলে দিয়েছে। আমি আবার প্রশ্ন করলাম যে এটা আপনি, এই যে এখানে বিজেপি, আপনি একজন ক্যাব ড্রাইভার, আপনি এরকম ভাবে বিজেপির বিরোধিতা করে বিজেপি কিছু করতে পারবেন? আমার মুখের দিকে তাকিয়েছিল এরকম করে, আমি পিছনে সিটে বসছিলাম, ঘুরেছি, আমি সামনে দেখান, সামনে দেখান, বিপদ হয়ে যাবে। তাকিয়ে বলছে, তখন চালাতে চালাতে বলছে, দেখুন যে পাপটা করেছি আমাদের পরের প্রজন্ম, আগামী প্রজন্মের কাছে কিন্তু আমি ঋণী হয়ে গিয়েছি। পাপ করেছি আমি, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমি আবার জিজ্ঞাসা করলাম কিভাবে প্রায়শ্চিত্ত করবেন আপনি একা? বলছে আমি যদি 10টা মানুষকে বুঝিয়ে বিজেপি থেকে ভোট মাইনাস করাতে পারি, আগামী প্রজন্মকে, পরের প্রজন্মকে অন্তত বলতে পারবো বিজেপির ভাষণে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু আমি আমার নিজেকে ক্ষতির দিকে ঠেলে নিয়ে গিয়েছিলাম। আমি পাপ করেছি, আমি ট্রাক ড্রাইভার, আমার সমর্থ অনুযায়ী আমি 10টা মানুষকে বিজেপি থেকে মাইনাস ভোট করাতে পেরেছি, এটাই আমার প্রায়শ্চিত্ত হবে। তাই পশ্চিম বাংলার মানুষেরা 2011 সালে মমতা ব্যানার্জির দেওয়ার তোপে যে পাপ আমরা করেছি, দায়িত্ব নিয়ে আমাদেরকে পরের প্রজন্মের কথা ভেবে, স্কুলে শিক্ষক নিয়োগের কথা ভেবে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের কথা ভেবে, মন্দিরে মসজিদের কথা ভেবে, ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা ভেবে, দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা ভেবে, ST/SC কোথায়, ST/SC যাতে চাকরি পায় তার কথা ভেবে দায়িত্ব নিয়ে অন্তত এই বিজেপির কাছ থেকে 10টা করে ভোট মাইনাস করে আইএসএফের ছাপায় তলে নিয়ে আসতে হবে। আমি মনে করি ওই পাপটা কিছুটা হলেও আমরা প্রায়শ্চিত্ত করতে পারবো। হবে তো নাকি ভাই? নওশাদ সিদ্দিকী যখন ফেক ST/SC সার্টিফিকেটের কথা বলে, ওটা মুসলমানদের দল, ওটা মুসলমানদের দল। নওশাদ সিদ্দিকীর মাথায় দাঁড়িয়ে টুপি, মুখে দাঁড়িয়ে আছে, ওটা মুসলমানদের দল বলে দেখে দিতে চাই। আর যখনই আমি ওয়াকফ সম্পত্তির কথা বলি, মুসলিমরা চাকরি লোকাল মসজিদ